সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি, জামায়াতের আমির চাইছেন মন্ত্রিত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি জামায়াত আবারও নিচ্ছে প্রস্তুতি, রণক্ষেত্র প্রথম সংসদ অধিবেশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশে এবার -1 ফর্মুলা, হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূসের সহকারীর দুর্নীতি ফাঁস, শাস্তির ভয়েই পালিয়েছেন বিদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আজ বাংলাদেশে বড় খেলা, আবারও এক লড়াইয়ের বার্তা এনসিপি নেতা নাহিদ ইসলামের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান যুদ্ধে চরম তেল সংকট, অঘোষিত লকডাউনে পাকিস্তান। আরও জানিয়ে দেব, রাষ্ট্রপতির 3 অপরাধে ভাষণ বর্জন করেছি, জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাগেরহাটে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 12। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জামায়াতে ইসলামীর আমির কিন্তু নির্বাচনের আগে মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব থাকবে বলে প্রচার করেছিলেন। যেখানেই তিনি প্রচারে গিয়েছেন সেখানে তাকে দেখা গিয়েছে এই বিষয়ে সরব হতে। তাকে বেশ আত্মপ্রত্যয়ী দেখা গিয়েছিল। নাহিদের এলাকা গোলাম পরোয়ারের এলাকায় গিয়ে সরাসরি ঘোষণা করেন যে এই এলাকা থেকে তারা একজন মন্ত্রী পাবেন। তখন থেকে একটা বিষয় বাতাসে ভাসতে শুরু করে যে জামায়াতে আমির নিশ্চিত যে তারা সরকার গঠন করছে, অথবা সরকার গঠন না করতে পারলেও যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তাদের সঙ্গে রফা করে কোনো না কোনো দপ্তর আদায় করে নিতে পারবেন। কিন্তু ভোটের ফল প্রকাশিত হতেই দেখা যায় যে জামায়াত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে জাতীয় সংসদের অধিবেশন। জামায়াতে ইসলামীকে আনুষ্ঠানিকভাবে এখন বিরোধী দল হিসাবে ঘোষণা করা হয়নি। জামায়াতে নিজেরাই নিজেদের বিরোধী দল হিসাবে ঘোষণা করেছে। কি করে বিরোধী দল ঘোষণা করা হবে সেটা সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে জামায়াতে আমিরের দপ্তর থেকে একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রকের পাঠানো হয়েছে। সেই চিঠি এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ চিঠির বিষয় দল তারেকের রান্নাঘরে একজন হালুইকর মানে মন্ত্রী হিসাবে দেখতে চাইছে। সেই চিঠি নিয়ে এবার দলের তরফ থেকে ব্যাখ্যা দিয়েছে। বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্প্রতি একটি গণমাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি প্রায় 2 সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই জামায়াতের আমির শাফিকুর রহমান একটা হুমকি দিয়ে বসেছেন। তিনি বলেছে, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অধিবেশন তার মেয়াদ পূর্ণ করতে পারেনি, এমনকি পরের 3টি অধিবেশনও মেয়াদ পূর্ণ করতে পারেনি। স্বাধীনতার পর 1991 সালে প্রথম সংসদ তার মেয়াদ পূরণ করে। 1996, 2001, 2008 সালের সংসদ অধিবেশন মেয়াদ পূরণ করেছিল। বাকিগুলির কোনো বৈধতা ছিল না। আমিরের এই বক্তব্যের লক্ষ্য যে বিএনপি তা নিয়ে কোনো সংশয় নেই। দলের উদ্দেশ্যে তিনি ঘুরিয়ে বার্তা দিয়েছেন। সেই বার্তা হল, বিএনপি যতই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করুক না কেন, তারা মেয়াদ পূরণ করতে পারবে না। আজ 12 মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন। সংসদে নেই কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার। ভারতের মতো বাংলাদেশের অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। জামায়াতের তাতে তীব্র আপত্তি রয়েছে। তাদের প্রশ্ন, শাহাবুদ্দিন চুপ্পু কেন সংসদে ভাষণ দেবেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দলটি স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর, কিন্তু বিএনপি কী কারণে এটি করছে সেটা আমরা জানি না।
নায়েবে আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে ভাষণ পাঠ করাচ্ছে সেটা তাদের কাছে পরিষ্কার নয়। তবে বিষয়টি নিয়ে দল কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে, সেটা হল -1 ফর্মুলা। ১-১১ সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা। সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবনের সামনে দুটি বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেকই চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা। কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশে এসেছে, অর্থাৎ বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের মিত্রশক্তি যারা, তারাও মনে করছে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে, অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দলনেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়েছে বলে গণমাধ্যমের খবর। সেখানে এই নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই -1 ফর্মুলা তৈরি হয়েছে কোথায়, বাংলাদেশে নাকি প্রবাসে? আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা চাইছেন হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করুক। প্রবাসের এক সাংবাদিক এই ব্যাপারে তার নিজস্ব মতামত দিয়েছেন। অনেকে আবার তার মতামতকে সমর্থনও করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে প্রথম দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেননি। তিনি বিদেশ গিয়েছিলেন ছুটি কাটাতে। তারপর আর তিনি দেশে ফিরে আসেননি। দেশে ছাড়ার পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি লেখেন, আমি 1 টাকাও দুর্নীতি করিনি এবং নিজের কাছে সৎ রয়েছে। প্রশ্ন এখানেই, তিনি সৎ থাকলে দেশে ফিরছেন না কেন? কেন আচমকা তিনি এই সিদ্ধান্ত নিলেন? অনেক গুজব আছে। ফয়েজ আহমেদ তৈয়ব অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তিনি মোবাইল কোম্পানির থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন। অভিযোগ তেমনই, বিদেশ থেকে মোবাইল আমদানির উপর তিনি আচমকা নিষেধাজ্ঞা আরোপ করেন। অবৈধ ফোন বন্ধের নামে বৈধ ব্যবসায়ীদের হয়রানি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি বেয়াড়া ব্যবসায়ীদের তিনি গ্রেফতারও করেছিলেন। মোবাইল ব্যবসায়ীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। এই সব কারণে তৈয়বের ওপরে জারি করা হয়েছিল বিদেশে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা। আর তৈয়ব বলছেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ব্যবসায়ীরা আসলে অপরাধের লাইসেন্স চাইছেন, সেটা তার সরকার দিতে চাইছে না বলে তারা ক্ষোভে ফুঁসছে। আসল সত্য কি? তৈয়ব কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, নাকি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সত্য? 3 জায়গা থেকে অর্থ সরিয়েছেন বলে তৈয়বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে নিজস্ব লোক নিয়োগের অভিযোগ রয়েছে পূর্বতন তদারকি সরকারের এই উপদেষ্টার বিরুদ্ধে। ব্যক্তিগত সহকারী আতিক মুর্শেদকে ঘুঁটি সাজিয়ে এই খাত থেকে প্রায় 150 কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ। বিটিসিএলের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্প ব্যয় ছিল 165 কোটি টাকা। অভিযোগ রয়েছে এই তৈয়বের হস্তক্ষেপে কোনো কারণ ছাড়াই প্রকল্পের ব্যয় বাড়িয়ে 326 কোটি টাকা করা হয়। বাড়তি টাকা লোপাটের অভিযোগ রয়েছে এই প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে। লাইসেন্স বাণিজ্যেও তিনি বড় রকমের দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। টেলিকম সেক্টরে বিভিন্ন লাইসেন্স দেওয়া ও লাইসেন্স পুনর্বিক্রয়ের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি করেছেন এই উপদেষ্টা। মনোবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলে অস্তিত্ব সংকটের আতঙ্ক। এটা সাধারণভাবে মানুষের মধ্যে দেখা যায়। কিছু মানুষ আছেন যারা সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করেন। সেই আতঙ্ক হল নিজের অস্তিত্ব বোধহয় হারিয়ে যেতে বসেছে। প্রতিবেদনের শিরোনামে যিনি রয়েছেন তিনিও ওই শ্রেণীর মানুষের মধ্যে পড়েন। 2024-এর জুলাই-অগাস্টের আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি অবৈধ সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছে। সেই শাসনামলে বাংলাদেশের পরিণতি কি হয়েছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। ইউনূসের শাসনামলে বাংলাদেশের এমন কোনো প্রান্ত ছিল না যে প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেনি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে যাত্রা শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। এই এত কিছুর মাঝখান থেকে নাহিদ ইসলামের মতো জুলাই যোদ্ধারা
সোনার কেল্লার সেই দুষ্টু লোকটার মতো ভ্যানিশ হয়ে গিয়েছে। ফলে তারা পড়ে গিয়েছে অস্তিত্ব সংকটে। তারা যে মুছে যায়নি সেটা জানাতে তারা আবার হাজির। সেই জুলাই যোদ্ধাদের একজন হলে নাহিদ ইসলাম। 4 মার্চ বুধ সন্ধ্যায় সিলেটের হিলভিউ কনভেনশন হলে এনসিপির ইফতার অনুষ্ঠানে নাহিদ বলেন, এবার আমরা ভুল করতে চাই না। এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল। সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয়তে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। এই জুলাই যোদ্ধা জানিয়েছেন, দেশ আবারও গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠান ও প্রশাসনকে আবারও একদলীয়করণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন। মিডিয়ার ভাই বোনেরা বাসের পরিস্থিতি আপনারা দেখেছেন। সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এটি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। দুদকের চেয়ারম্যান কমিশনাররা কেন পদত্যাগ করলেন সেটা আমাদের কাছে স্পষ্ট না। যুদ্ধ শুধুমাত্র একটি সুনির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সময়ের হাত ধরে সেটা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রথম দিকে 2-1টি দেশ বা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তার প্রভাব বিশ্বের অন্যান্য প্রান্তেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, এই যুদ্ধ স্বল্প মেয়াদের নয়। আর যুদ্ধ এমন একটি ভূখণ্ডে শুরু হয়েছে যার অবশ্যম্ভাবী প্রভাব পড়তে বাধ্য। প্রভাব পড়বে অর্থবাজারে। সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়াতেও, বাংলাদেশের পর এবার পাকিস্তানে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে গিয়েছে। পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জ্বালানি সংকটের জেরে গত শনিবার পেট্রোলের দাম 55 পাকিস্তানি রুপি বৃদ্ধি করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ। আকাশ ছোঁয়া দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। অন্যদিকে হাই স্পিড ডিজেলের দাম 20% বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে 335.86 রুপি। এই জরুরি পরিকল্পনার আওতায় আগামী 2 মাসের জন্য অ্যাম্বুলেন্স এবং গণপরিবহন ব্যতীত সব সরকারি ও দপ্তরের জ্বালানি বরাদ্দ 50% কমিয়ে দেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত সোমবার 9 মার্চ একগুচ্ছ নীতি নির্দেশিকা জারি করেছেন। আপাতত পাকিস্তানের সব স্কুল বন্ধ, সরকারি অফিসে কাজের দিন কমিয়ে আনা হয়েছে। সপ্তাহ শেষ হতেই সমস্ত স্কুল টানা 2 সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পাকিস্তান সরকার। উচ্চশিক্ষার ক্লাস হবে অনলাইনে। অফিসের ক্ষেত্রেও কাজের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। ব্যাংক বাদে সমস্ত সরকারি দপ্তর এখন থেকে সপ্তাহে 4 দিন খোলা থাকবে। জরুরি পরিষেবা বাদে সব সরকারি দপ্তরে 50% কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 মাস সরকারি দপ্তরগুলোর জন্য জ্বালানি বরাদ্দে 50% কাটছাট করা হবে। আধিকারিকদের ডিনার ও ইফতার পার্টিও হ্রাস করা হয়েছে। মুদ্রাস্ফীতি ঠেকাতে পাকিস্তান সরকার চূড়ান্ত ব্যর্থ। মুদ্রাস্ফীতি ঠেকাতে একেবারেই ব্যর্থ পাকিস্তান, আর সেটা আরও একবার সামনে চলে এলো রমজানের সময়। সেই দেশের পাঞ্জাব প্রদেশে ফল এবং সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যের বেতন 25% কমানোর ঘোষণাও দিয়েছেন। 20 এবং তার বেশি গ্রেডের সকল সরকারি কর্মকর্তা, যাদের মাসিক আয় 3 লাখ টাকার বেশি, তাদের 2 দিনের বেতন কমানোর মুখোমুখি হতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের ব্যয়ও 20% কমানো হবে। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার 12 মার্চ বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনের মরদেহ আনা হয়েছে বলে জানা গেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জনের মরদেহ রয়েছে। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় 4 জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা 6টা পর্যন্ত হাসপাতালে 8 জনের মরদেহ এসেছে। এর মধ্যে 3 জন শিশু, 3 জন নারী আর 2 জন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে, তার চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, পরিবারের বড় ছেলে জনি ফোন করে বলেন, আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মারা গেছে।
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির ৩ অপরাধে তার ভাষণ বর্জন করা হয়েছে। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে সংসদ থেকে বেরিয়ে তিনি একথা বলেন। ওয়াকআউট শেষে সংসদে সাংবাদিক সামনে বিরোধী দলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট ৩টা কারণে অপরাধী। প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি তা অস্বীকার করেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন, বলেন তিনি। তৃতীয় কারণ হিসেবে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন। নির্বাচনে ২টি ভোট হবে। এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তারা সংস্কার সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। এই শপথ দুটি আমরা নিলেও সরকারি দল নেয়।